আমার বন্ধুরা, আশা করি ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অনার্স ব্রোস এডুকেশনাল। বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো একটি নভেল যার নাম ভয়েসেস ইন দ্য সিটি। ভয়েসেস ইন দ্য সিটি, শহরের কণ্ঠস্বর, রিটেন বাই অনিতা দেশাই। অনিতা দেশাই একজন ইন্ডিয়ান অথর ইন ইংলিশ, লেখিকা। তিনি পদ্মভূষণে পুরস্কৃত হয়েছিলেন 2014-এ। এই নভেলের মধ্যে মডার্নিজম সম্পর্কে একটা চিন্তা রাখা হয়েছে এবং চেঞ্জেস ইন সোসাইটি, সমাজের যে পরিবর্তন হচ্ছে সময়ের তালে তালে, অর্থাৎ সমাজ তথাকথিত মডার্নিজমের পথে চলছে, সেই বিষয়টাই নভেলের মধ্যে ব্যাখ্যা করা হয়েছে। এই নভেলটি পাবলিশ করা হয়েছিল 1965 প্রথমবার। আর এই নভেলটি নির্ভর করে আছে সেই সময়কালের বিষয়। অনিতা দেশাই নিজে কলকাতাতে ছিলেন ইন দ্য আর্লি 1960s। সেই সময়কাল এখানে তাহলে বলা হলো সোশ্যাল চেঞ্জেস, সামাজিক একটা পরিবর্তনের কথা, এবং মডার্নাইজিং ইন্ডিয়া। শুধু কলকাতা শহর নয়, ভারতের শহর জুড়ে একটা মডার্নাইজিংয়ের প্রভাব লক্ষ্য করা গেছে। এখানে এক্সিস্টেন্সিয়ালিটিস অর্থাৎ অস্তিত্ববাদের নভেল এটি বলা হয়। সিম্বলিক নভেল, প্রতীকী। এখানে সিম্বলাইজ করা হয়েছে ডিফারেন্ট অ্যাটিটিউড, দৃষ্টিভঙ্গি, বিহেভিয়ার, আচরণ অফ হিউম্যান বিংস, মানুষের। আর মানুষের মধ্যে একটা ইনার আউটার রিয়ালিটিজ অফ লাইফ লক্ষ্য করা গেছে। এটি হলো অনিতা দেশাইয়ের সেকেন্ড নভেল। এটিকে বলা হয় পেসিমিস্টিক নভেল এবং চেঞ্জিং সোশ্যাল ভ্যালুজের দিকে লক্ষ্য রাখা হয়েছে। তবে এখানে আশাবাদ নিরাশাবাদ দুটো নিয়েই আছে, অপটিমিস্টিক, পেসিমিজম, দুটো বিষয়ই আছে। লাইফ অফ মিডল ক্লাস ইন্টেলেকচুয়ালস অফ ক্যালকাটা, তাদের কথা বলা হয়েছে। পোস্ট কলোনিয়াল ক্যালকাটার কথা বলা হয়েছে। অর্থাৎ এই ভয়েসেস ইন দ্য সিটি, এই নভেলটি উইনার অব দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড আর নমিনেটেড হয়েছিল 3বার দ্য বুকার প্রাইজের জন্য। তাহলে সেটিংটা রাখা হয়েছে 1960 ইন ক্যালকাটা সিটি। এখানে মানুষের থট, তার যে চেঞ্জ, লাইফস্টাইলের চেঞ্জ, চিন্তাভাবনার যে পরিবর্তন, অর্থাৎ পিছিয়ে থাকা যে জিনিসগুলো সেগুলো নিয়েও কথা, আবার অ্যাডভান্স বিষয় নিয়েও কথা রয়েছে। অর্থাৎ ইনার স্ট্রাগল ছিল মানুষের মধ্যে, কনফিউশন ছিল। একদিকে তারা আগের অতীত লাইফস্টাইল এইসব কেউ ছেড়ে যেতে পারছে না, অপরদিকে নিউ লাইফস্টাইল এসে যাচ্ছে। অর্থাৎ পজিটিভ নেগেটিভ দুটো দিকই রয়েছে এই নভেলের মধ্যে। যাই হোক, এখানে আমরা বড় ভাই অরুণ নামে যে ক্যারেক্টারটি পাব, সে ভারত থেকে
আমেরিকায় চলে যায়। এবার সেকেন্ড ক্যারেক্টার পাবো মনীষা, এই অরুণের বোন। সে ওভার থিঙ্কার, যথেষ্ট অ্যাডভান্স চিন্তা করে, সেন্সিটিভ মনের মেয়ে মনীষা। তার বিয়েও হয়ে যায় ট্রেডিশনাল ফ্যামিলিতেই, কিন্তু হাউসওয়াইফ হিসাবে তার যে ইচ্ছা, পরম্পরার যে ধারণা, আবার সেই পথ ধরেই যে মডার্ন লাইফের একটা চিন্তা ভাবনা, সেটাও তার মধ্যে রয়েছে। কিন্তু দেখা যাচ্ছে যে এই মনীষা কনফিউশনে পড়ে যায়, বিশৃঙ্খলায় পড়ে যায়, কোন দিকে সে যাবে। পরবর্তীতে সে মডার্ন বিষয় নিয়েই বেশি আশাবাদী ছিল। এদিকে তার ব্যক্তিগত সমস্যা ছিল, তার সন্তান সন্ততি হয় না, আর এই নিয়ে ফ্যামিলিতে সমস্যাও রয়েছে। মনীষা ভাবে তার হাজব্যান্ড তার এই ফ্যামিলিতে সে যথেষ্ট মডার্ন নয়, অর্থাৎ একটা সংশয় কাজ করে মনীষার। এমন পরিবেশে তার যদি সন্তান হয়, এমনটা ভাবে মনীষা যে যে বিশৃঙ্খল পরিবেশ, এরকম একটা ফ্যামিলিতে যদি তার সন্তান হয় তাহলে কীভাবে সে মানুষ হবে। কারণ তার হাজব্যান্ড তো, তার সাথে মতান্তর রয়েছে, ব্যাকডেটেড একটু চিন্তাভাবনা তো রয়েছে, এবং ফ্যামিলির অন্যদের। যাই হোক, মনীষা আবার অশান্ত হয়ে যায়, কনফিউজড হয়ে যায়, নিজের দ্বন্দ্বের মধ্যে নিজেকে এই পরিবেশের সাথে অ্যাডজাস্ট করতে পারছে না। সে একদিন বাথরুমে গিয়ে আগুন লাগিয়ে দেয়, নিজের শরীরে আত্মহত্যা করে। এবার মনীষার ভাই নীরদ এবং বোন অমলা, এই দুই ভাই বোন নীরদ এবং অমলা বুঝতেই পারে না মনীষা তাদের বোন এমন করলো কেন। অর্থাৎ মনীষা যথেষ্ট ম্যাচিওর ছিল, তার মধ্যে যে কনফ্লিক্ট, যে দ্বন্দ্ব ছিল, সেটা এই নীরদ অমলা বুঝতে পারে না। অর্থাৎ মনীষা জীবনে পজিটিভ বিষয় নিয়েই ভাবত, কিন্তু তার জীবনটা নেগেটিভ হয়ে যায়, অ্যাডজাস্ট করতে পারে না সে। যাই হোক, মনীষা নিজে ডায়েরি লিখত, তার থট, তার ইমাজিনেশন, তার ইমোশন, তার বাস্তবতা, রিয়েলিটি, তার কনফ্লিক্ট, সব কিছুই লিখে যায় ডায়েরিতে। এবার ভাই নীরদ, সে আর ক্যালকাটাতে ঠিক অ্যাডজাস্ট করতে পারছে না। একদিকে বোন মনীষা মারা গেছে, কলকাতার মানুষের যে একটা চেঞ্জ হচ্ছে, তাদের কথাবার্তা, আচরণ, বিহেভিয়ার, কাজ, সব কিছু, চিন্তা, চেতনা, এইসব বিষয়ে নীরদ নিজেকে অ্যাডজাস্ট করতে পারছে না। নিউজ পেপার কোম্পানিতে কাজ নেয়, আবার কাজটা ছেড়েও দেয়, কারণ নীরদ ভাবছে যে তার সেলফ এক্সপ্রেশন করতে অসুবিধা হচ্ছে। এবার নভেল লিখতে শুরু করলো নীরদ, তাতেও সাকসেস হলো না, সফল হলো না। নীরদ এই ক্যালকাটা শহরকে কালী গডেসের সাথে তুলনা করতে শুরু করে। অর্থাৎ নীরদের একটা ধারণা ছিল যে কালী গডেস সবসময় ধ্বংসই করে, কিন্তু ধ্বংসের পরে যে সৃষ্টি হয় সেই চিন্তাভাবনা নীরদের ছিল না। যাই হোক, এবার নীরদ এই ছেলেটির সাথে পরিচয় ধর্মা নামে এক চিত্রকর আর্টিস্টের সাথে, পেন্টার্সের সাথে। ধর্মা ক্যালকাটাতে অ্যাডজাস্ট করে নিয়েছে, তার অনেক আপার ক্লাসের বন্ধু রয়েছে,
বেশ নিজের জীবনে খুশি এই ধর্মা। এবার নিরোধ বহু চেষ্টা করে, কিন্তু এই ধর্মাকে ঠিক বুঝতে পারে না। একটু কমপ্লেক্স ক্যারেক্টার যেন মনে হয়। যাই হোক, নিরোধ নিজের মাকে মা কালী হিসাবে স্বপ্ন দেখতে শুরু করে। এই নিয়ে নিরোধের মধ্যে একটা বিভ্রান্তি রয়েছে, ঠিক বুঝে উঠতে পারছে না কি বিষয়টা। যাই হোক, ধীরে ধীরে নিরোধের জীবনটা খানিকটা পথে চলে আসে। এবার ছোট বোন অমলা, তারও কলকাতাতে অ্যাডজাস্ট করতে সমস্যা হয়। যথেষ্ট সাদাসিধে মেয়ে, আশাবাদী মেয়ে। তারও ধর্মার সাথে দেখা হয়, কথা হয়। ধর্মাকে সে যথেষ্ট ভালোভাবেই গ্রহণ করে বন্ধু হিসাবে। ধর্মার যে কাজ সেটা প্রভাব ফেলে, কিন্তু এই ধর্মা ভাবে যে অমলা তার এই চিত্রাঙ্কনে, পেন্টিংসে আইডল মডেল। অমলার তারও ইচ্ছা যে, অমলার ইচ্ছা যে পেন্টিং করতে চায়, অর্থাৎ আর্টের প্রতি তার যথেষ্ট অনুরাগ রয়েছে। ধর্মা যথেষ্ট চেষ্টা করে, ঠিক আছে এগিয়ে আসো। এবার ধর্মা কী করে, তার যে আপার ক্লাসের বন্ধুগুলো আছে, পরিচয় যাদের সাথে আছে, তাদের সাথে অমলার পরিচয় করিয়ে দেয়। অমলা তো প্রথমে খুশি হয়ে যায়। এরা যথেষ্ট অ্যাডভান্স মনে হয় বন্ধুরা, কিন্তু অমলা পরে বুঝতে পারে যে এরা রিয়েল আর্টিস্ট নয়, রিয়েল মানুষও নয়। এদের মধ্যে একটা ফেক ব্যাপার রয়েছে। এরা মিথ্যাও বলে, রিয়ালিটি নেই, রিয়েল কোনো ইমোশন নেই। অর্থাৎ মানুষ হিসাবে যথেষ্ট ভালো নয়, কনফিউজড হয়ে যায় অমলা। অর্থাৎ অমলার বুঝতে অসুবিধা হয়, এরা কি ব্যাকডেটেড? মোটেই তো নয়। তাহলে এরা খুব অ্যাডভান্স, কিন্তু অ্যাডভান্স হলেও এদের মধ্যে তো রিয়েলিটি নেই, ইত্যাদি ইত্যাদি বিষয়। অর্থাৎ ধর্মাকে যেমন ভেবেছিল, তার বন্ধুদের যেমন ভেবেছিল অমলা, তেমনটি পাওয়া গেল না। এই ধর্মের আবার একটি মেয়েও ছিল অমলার বয়সী, সে নিয়েও একটু সমস্যা। যাই হোক, অমলা ধীরে ধীরে ধর্ম থেকে সরে যায়, যে না, প্রগ্রেসিভ কিছু এর মধ্যে নেই, বোঝা যায় না। এবার অমলা ভাবছে সে কলকাতাতেই থাকবে, কোনো একটা কাজ নেবে। আর্টিস্ট হওয়ার ইচ্ছা ছিল, ছবি অঙ্কনের ইচ্ছা ছিল, ছেড়ে দেয়। আর ওই বোন মনীষা, যার মৃত্যু হয়েছে, বড় বোন, অমলা সেই বিষয়ে যথেষ্ট ফ্রাস্ট্রেটেড, বুঝেই উঠতে পারে না কেন এমন করলো, কেন হলো। যাই হোক, ধীরে ধীরে আগের জীবনটা যতটা বোরিং মনে হতো অমলার, তার থেকে একটু চেঞ্জ তো হয়ে আসে। তার লাইফকে সে এর মধ্যেই কলকাতাতে অ্যাকসেপ্ট করতে চায়। অ্যাডভার্টাইজ এজেন্সিতে কাজ পেয়ে যায়। তখন অমলার হাতে আসে পঞ্চরত্ন কমিক্স। তার ছবি আঁকতে হয়, খুব ভালো লাগে। অমলা এই এনশিয়েন্ট বুক, প্রাচীন বইয়ের দ্বারা প্রভাবিত হয়ে যায়। অর্থাৎ প্রাচীন বই থেকে নতুন পথ পেয়ে যায়। এবার অমলার জীবনের যে ক্রিয়েটিভ মনটা ছিল, সৃজনশীল মনটা ছিল, সেটা নতুন করে জেগে ওঠে। অর্থাৎ একটা পরিবর্তনের দিশা পেয়ে যায় অমলা। এইভাবে এই নভেলটা শেষ হয়েছে। অর্থাৎ এখানে ডিফারেন্ট লাইফ রয়েছে, ডিফারেন্ট ক্যারেক্টার রয়েছে। মনীষার মতন ক্যারেক্টার রয়েছে, সে চেঞ্জের পথে যেতে যেতে যখন সে নিজেকে অ্যাডজাস্ট করতে পারলো না, সে জীবনটাই ছেড়ে দিল। আর অরুণ, সে তো বাইরে চলে গেছে,
তার মধ্যে একটা পরিবর্তনের নেশা রয়েছে। ন্যাশনাল ইন্টারন্যাশনাল ওয়াইজ একটা পরিবর্তন যে আছে সে বিষয়টারও একটা ইঙ্গিত রয়েছে। এবার এখানে নীরব যে ছেলেটি বিভিন্নভাবে নিজেকে চেঞ্জ করতে চায় বা বিভিন্ন প্রবলেম হয়, সেও নিজেকে বুঝতে পারে না। তারপর আসে অমলা, সেও বিভিন্নভাবে ঘুরপথে বিভিন্নভাবে একটা পরিবর্তন চায়, কিন্তু না হয়ে ওঠে না। যাই হোক, এইভাবেই শেষ হয়েছে। তাহলে এই নাটক, এই আমাদের নভেলের মধ্যে যেটা ভয়েসেস ইন দ্য সিটি, শহরের কণ্ঠস্বর, এখানে একটা সোশ্যাল চেঞ্জিংয়ের সময়ের কথা বলা হয়েছে, মডার্নাইজিং ইন্ডিয়ার কথা বলা হয়েছে। একটা পরিবর্তন আসছে। স্বাভাবিকভাবে যখন কোনো পরিবর্তন আসে, পুরনো জিনিসগুলোকে একটু দূরে রেখে নতুন পথ চলে আসে, তখন সেই সোসাইটির মানুষজনের একেবারে অ্যাকসেপ্ট করা তো অসুবিধা হয়েই যায়, কারণ পুরনোকে তো একদম বাদ দিয়ে নয়, আবার নতুনের সব কিছু ভালো তাও নয়, অবশ্যই ভালো দিক মন্দ দিক উভয় রয়েছে। তাই এমন একটা পরিস্থিতিতে, যেন ক্যাওটিক একটা পরিস্থিতি, তখন মানুষের অনেকে রয়েছে তাদের মেন্টালিটিকে সংযত করতে পারে না, ক্ষতিও হয়ে যায়, আশাবাদী হয় কখনো, নিরাশাবাদী হয় কখনো, এইভাবেই একটা বিশৃঙ্খলার মধ্যে চলতে থাকে। তবে সময় এবং সমাজ সে তার নিজের গতিতে চলতেই থাকে, আর আমাদের মানুষদেরকে তা গ্রহণ করতেই হয়, এবং নিজের অজান্তে কখন যেন আমরা সেই পরিবর্তনের প্রভাব যেটা, সেই প্রবাহে আমরা এগিয়ে চলতে থাকি, এমনটাই নিয়ম। তাহলে বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় ছিল আমাদের একটি নভেল, ভয়েসেস ইন দ্য সিটি, শহরের কণ্ঠস্বর, রিটেন বাই অনিতা দেশাই, ইন্ডিয়ান অথর ইন ইংলিশ। বন্ধুরা, খুব ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।